কেউ একজন আমার দিকে দেখছে, পুরো ঘরটাকে বন্ধন করে রেখেছে। আচ্ছা, ওই থুতু দিয়ে যেটা করছে। ঢুকে লাল লাল চোখে, আমার এখনও স্পষ্ট মনে আছে, ছুরি দিয়ে কী করছে এরকমভাবে কপাল। সে আমাকে বলছে চুপ করতে, এরকমভাবে বলছে। আমি উঠে দাঁড়াতে পারছি না, মা কোনো সাড়া দিচ্ছে না, মানে সে মরার মতো কিছু একটা বিকট টাইপের, সে একটা মুখ থেকে একটা আওয়াজ বার করলো, বিড়বিড় করে কিছু উল্টো পাল্টা বলছে। বললো যে একে এইভাবে ছাড়ানো যাবে না, একটা জিনকে ডাকতে হবে। জিনকে ডাকতে হবে? তোর বাড়িতে তো এই হয়েছে, লোকের বাড়িতে এসছিস, লজ্জা করে না? তোর নিজের বউ তো এই করে তোর সাথে। কি না পিঠেতে একটা লম্বা লম্বা তোমার 3টে দাঁত। হরর মাইন্ডসের নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে আছে তমনাথ রামচন্দ্র। তমনাথদার সাথে হওয়া একটি ঘটনা আজকের এই পডকাস্টে তমনাথদা আমাদের সাথে শেয়ার করবেন। তমনাথদাকে আপনারা বহুবার বলেছি যে আগেও দেখেছেন ইউটিএসের পডকাস্টে, এবার ভৌতিক ঘটনা নিয়ে। তমনাথদার মতো যদি আপনারাও চান আমাদের ঘটনা পাঠাবেন, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভয়েস রেকর্ড করে আপনার ঘটনাটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আর সিলেক্ট হলে আপনারাও বসতে পারবেন আমার সামনে আর শোনাতে পারবেন আপনাদের সাথে ঘটা একটি ঘটনা। চলো তমনাথদা, তাহলে আজকের এই ভৌতিক আড্ডা বা ভৌতিক তোমার সাথে হওয়া সত্যি ভৌতিক ঘটনা যদি আমি বলি, সেটা শুরু করো, শুনি কি আজকে ঘটনা নিয়ে তুমি এসছো। দেখো, এটা কতটা ভৌতিক আমি জানি না, বাট যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, যেহেতু আমার নিজের সাথে হয়েছে, তো যেই সিচুয়েশান আমার সাথে এটা ঘটছে, তখন কিন্তু মানে কোনটা ভৌতিক বা কোনটা তোমার মনুষ্য সৃষ্ট বা কোনটা কাকতালীয়, এইসব কিন্তু মানে আমার বিবেচনা করার মতো তখন কিন্তু বয়স ছিল না। কিন্তু যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল সেই টাইমে, সেগুলো কিন্তু এখনও আমার সামনে কিন্তু মানে ছবির মতো ক্লিয়ার। ঠিক আছে, তো সেটা আমি তোমাদেরকে শোনাতে চাই, তারপরে সেটা কি আসলে সেটা তোমরাই সবাই বিচার করবে। তো তখন আমার বয়স হবে 7 থেকে 8 বছর এরকম। ঠিক আছে, তো বাচ্চারা যেন স্বভাবতই মানে ছোটোবেলা চায় একটু মামার বাড়ি যেতে, মামার বাড়িতে গিয়ে একটু মজা হয় সকলেরই। হ্যাঁ, তো আমারও সেরকমই ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে, মানে আমার মামার বাড়িটা ছিল গ্রামের দিকে আর বাড়িটা শহরের দিকে। তো আমার যেহেতু বাড়ির একটা মতো ছেলে, আমার জয়েন্ট ফ্যামিলি ছিল। হ্যাঁ, মানে এখনও আছে, জয়েন্ট ফ্যামিলি ছিল। তো আমার ঠাকুমা যে ছিলেন, তো আমি বাড়ির একটাই ছেলে ছিলাম বলে আমাকে খুব একটা মানে কাছছাড়া করতেন না। তো আমার মা অনেক মানে রীতিমতো পরিশ্রম করে কসরত করে আমাকে মানে নিয়ে যেতেন মামার বাড়ি। ঠিক আছে, কিন্তু একটা ভয় থাকতো মামার বাড়ি গিয়ে যদি মানে আমার কিছু মানে শরীর খারাপ করে গেল, ঠান্ডা লেগে গেল। আমার খুব ছোটবেলা ঠান্ডা লেগে যেত, ন্যাচারালি হয়। হ্যাঁ, ওই জল বদল, হ্যাঁ জল বদল হয়, ওখানে পুকুরে আমি চান করতাম, হ্যাঁ। মামার বাড়িতে গিয়ে তো মজা করবো, এদিক ওদিক ছুটে বেড়াতাম, বন্ধুর সাথে খেলতাম মাঠে ঘাটে। ঠিক আছে, দুপুরবেলা দিন নেই রাত নেই ঘুরে বেড়াতাম। ভোরবেলা গ্রামের দিকে ঠান্ডা একটু বেশি, তো এই চেঞ্জের জন্য চট করে ঠান্ডা লেগে যায়। ওটা ভয় থাকতো, যদি লেগে যায় তখন তো ঠাকুমা তো ওই নিয়ে মাকে কথা শোনাবে, এই নিয়ে মায়ের মধ্যে একটা ভয় কাজ করতো। তাও যেতাম মামার বাড়ি। তো এরকমই একটা টাইমে আমি মামার বাড়ি গিয়েছিলাম। ঠিক আছে, তো গিয়ে আমি কোনোদিন মানে বাড়িতে থাকতাম না। নয় সকালবেলা আমি ঘুম থেকে উঠে এদিক ওদিক বেরিয়ে পড়তাম, কার গাছে কী আছে, সব ওখানে সব বন্ধুবান্ধব হয়ে যেত আশেপাশে। কার গাছে কী আছে পারতাম, আম জাম কাঁঠাল যা পারতাম, লিচু দিয়ে দিনের বেলা তোমার পুকুর ধারে বসে যেতাম ছিপ নিয়ে মাছ ধরতে। মাঝে মাঝে আবার ওখানে পিকনিকও করতাম বন্ধুদের সাথে। পিকনিক মানে এখনকার মতো পিকনিক নয়, কিছুই না, সবাই যে যার বাড়ি থেকে চাল নিয়ে চলে এলো, আলু নিয়ে চলে এলো আর একটা ডিম নিয়ে চলে এলো। ঠিক আছে, ডিমের ঝোল আর ভাত হচ্ছে। হ্যাঁ, কোনো পয়সা কড়ি তো তখন ছিল না, এইভাবে পিকনিক করতাম। দিয়ে মাঠেতে একটা ওই ছোটো গর্ত মতো করে 2-3টে ইঁট দিয়ে উনুন বানিয়ে ওখানে ওই মানে পিকনিক করতাম। এরকম তখনকার দিনে করতাম। তখন মানে কারোর অতটা আবার ছুটিয়ে পড়তো শীতকালে, পুজোর পরে, এই যে ভাই ফোঁটার টাইমটা মেনলি যেতাম, কারণ মামাদেরকে ভাই ফোঁটা দিত, সেই কারণে তখন চলে যেতাম। ওই টাইমটা সবার একটু ছুটিও থাকে, তো বন্ধুবান্ধবের সাথে এগুলো করতাম। ঠিক আছে, ওই ধরো মাঠের মাঝখানে সামনে পুকুর আছে, আমাদের একটা জায়গা আছে সামনে একটা পুকুর, চারদিকে হচ্ছে তোমার মাঠ, ওখান থেকেই জল নিয়ে সব চাষবাস সব হয়। তো ওই পুকুর পাড়েতে আর কি, পুকুর ঠিক নয়, ছোটো একটা ওই ডোবা মতো, তার পাশে আবার গাছপালাও আছে অনেক। হ্যাঁ, তো ওইখানে আর কি একটা মাটির একটা উনুন মতো বানিয়ে তো সবাই মিলে ওরকম ফিস্টি করতাম দুপুরবেলা, ওখান থেকেই মাছ ধরতাম, করতাম। তো সেবারও একদিন আমি গিয়ে বন্ধুবান্ধবরা মিলে ওই ডিমের ঝোল আর ভাত বানাচ্ছিলাম।
আচ্ছা, এবার বলে রাখি আমার মামাবাড়ি একটু ডেসক্রিপশান দিয়ে রাখি। মানে যেই জায়গাটার কথা বলছি তার থেকে মোটামুটি ধরো 1-2 কিলোমিটার দূরে একটা শ্মশান আছে। ওখানে একটাই শ্মশান, আর পাশে হচ্ছে কিছু বন জঙ্গল আছে। হ্যাঁ, আর গ্রামের রাস্তা, যেমন মাটির রাস্তা ছিল তখন, মাটির রাস্তা, সরু রাস্তা, মানে সাইকেল টাইকেল যেত এরকম। মানে সেই বলে না, সেই চাষ জমির ভেতরে একটা মানে পুকুর, সোজা বললে যেরকম হয়, আশেপাশে অতটা লোকালিটি নেই। তো সবাই বাড়ি থেকে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে ওখানে ফিস্ট করতাম, দিয়ে রান্না টান্না করে কী করতাম, নিজেরাই রান্না করতাম, করে ওইখান থেকেই কলা পাতা কেটে এনে ওখানেই খেয়ে ওখানেই সব ফেলে চলে আসতাম। এই ছিল মানে আমাদের পুরো পরিকল্পনা। দিয়ে এবার কলা পাতাগুলো মানে সেইবারে যেদিনকে হয়েছিল ডিমের ঝোল আর ভাত রান্না হয়েছে, হওয়ার পরে যেইখান থেকে আমরা কলা পাতা কাটতাম সেই জায়গায় কলা গাছগুলো কেটে দিয়েছিল। ঠিক আছে, একটা দুটো ছিল, তাও খুব একটা পরিষ্কার নয়। আমার আবার কলা পাতাতে খাবার খুব মানে আর কি এখনও অবধি, মানে ধরো তুমি কোথাও যদি আমি যাই না, যদি মানে গ্রামের দিকে গেলে, এখনও অবধি আমার মামা বাড়িতে গেলে বা গ্রাম থেকে কারো বাড়িতে গেলে যদি তাদের কলা গাছটা, আমি কিন্তু কলা পাতা কেটে এনেই খাবো, ওই থালায় আমি খাবো না। ঠিক আছে, হয় না এক একজনের ভালো লাগে, আমার সেরকম কলা পাতা খেতে খুব ভালো লাগে। তো দিয়ে কী হয়েছে, সবাই যে বাড়ি থেকে বলছিল আমরা থালা নিয়ে চলে আসছি, না আমি কলা পাতাই খাবো। ঠিক আছে, কলা গাছ কোথায় আছে, কলা গাছ কোথায় আছে, না ওই যে জঙ্গলের ভেতরে ওখানে একটা কলা গাছ, জঙ্গল বলতে তাও জঙ্গলও ঠিক নয়, মানে একটু বন বাজার টাইপের। হ্যাঁ, ওখানে কলা বাগান আছে ভেতরে, একটা ভেতরে পুকুর আছে, আর ওখানে লোক অতটা যায় না, যাদের জায়গা এমনি বাঁশ বাগান টাশ বাগান আছে, অতটা লোকে যায় না। ঠিক আছে, তো আমি বলছি না আমি ওখান থেকে কেটে এনে খাবো, ওরা বারণ করছিল যে ওখানে যাস না। ঠিক আছে, বন্ধুবান্ধবরা বলছিল যে ওখানে যাস না, ওখানে এই আছে সেই আছে, যেরকম গ্রামের দিকে আর কি প্রচুর থাকে। হয়তো বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য অনেক সময় বাড়ির লোক বলে রাখে না যে ওখানে ভূত থাকে, ওখানে এই থাকে সেই থাকে, যাস না। ঠিক আছে, এরকম হয়তো বলে রেখেছিল, ওরা বারণ করেছিল যে ওখান থেকে যাওয়ার দরকার নেই, বাড়ি থেকে থালা এনে ডিমের ঝোল ভাত হয়েছে খেয়ে নে। আমি না মামা বাড়ি গেছি, আমি কলা পাতাতেই ফিস্টে আবার কি, আমি তখন বলছি ফিস্টে আবার কি কেউ থালাতে খায় নাকি? ঠিক আছে, ছোটো তখন, আমি ফিস্ট কেউ থালাতে খায়, কলা পাতাতে খায়, আমি কেটে আনছি কলা পাতা বলে আমি গিয়ে তখন ওখান থেকে ওই কলা পাতা কেটে এনেছিলাম। ঠিক আছে, কলা পাতা কেটে এনে খেয়ে দিয়ে তারপর ওই বাড়ি চলে গেছিলাম, মামা বাড়ি চলে গেছিলাম। গিয়ে আমি যেদিনকে যে ঘুমিয়েছি না, ঘুম থেকে যখন উঠে দেখছি তখন পুরো আমার এই একদিকের মুখটা ফুলে গেছে। আচ্ছা, লাল মতো ফুলে গেছে, আর আমার প্রচণ্ড জ্বর। একদিকের মুখটা ফুলে উঠেছে আর আমার বিভৎস জ্বর, মানে আমি যা শুয়ে আছি, জানলা দিয়ে বাইরেটুকু যতটুকু দেখা যায় দেখতে পাচ্ছি, আমার নড়াচড়া করার মতো ক্ষমতা নেই, এরকম জ্বর। মা চিন্তায় পড়ে গেছে, 2-3 দিন বাদেই তো বাড়ি যেতে হবে, তখন তো ঠাকুমা তো মাকে বকবে যে ছেলেকে নিয়ে গেলে কী করে নিয়ে এলে, আজ যেতে হবে না কোনো দিন, এসব তো মানে বলবে। সেটা নিয়ে মা খুব টেনশনে পড়ে গেছে। আর গ্রামের দিকে তখন মানে ভালো ডাক্তারও ছিল না, যা ছিল ওই হাতুড়ে ডাক্তার ছিল, ভালো সেরকম ডাক্তার ফাক্তার ছিল না। ঠিক আছে, ছিল সেগুলো মানে অনেক দূরে, মানে একটু গ্রাম থেকে অনেকটা গিয়ে একটু শহর মতো জায়গা আছে সেইখানে, কাছাকাছি কিছু ছিল না। ঠিক আছে, তো সেখানে নিয়ে গেছিলো আমাকে ডাক্তার দেখাতে, ডাক্তার সব কিছু দেখলো, এ করলো। ডাক্তার আমার সাথে উল্টে গল্প করছে, হাতেরও ডাক্তার তো সেরকম কিছু জানে না, গল্প টল্প করছিলো, হ্যাঁ কী মাছ ধরো, কী জালে মাছ ধরো, কী কী জাল হয়, কী ধরনের মাছ হয়। ঠিক আছে, এইসব জিজ্ঞেস করছিলো, করে ওষুধ ফষুধ দিল। তো যাই হোক, ওষুধ খেয়ে কোনোরকমভাবে পরপর তোমার একদিন কেটে গেছে, পরের দিনেও ওষুধ খেয়ে কোনোরকমভাবে আমার মানে জ্বর কমছে না। আর এমন অবস্থা, আমি পরের দিন সকালে মানে ঘুম থেকে উঠে, সবাই সকালে মানে আর কি বেরোতো, বন্ধুবান্ধবরা ফুল তুলতে, পুজো করার জন্য এ করতে বেরোতো, সবাই আমাকে ডাকতে আসছে, আমি বেরিয়ে বাড়িটা খালি বসেছি, আমি আর উঠে দাঁড়াতে পারছি না, এতটা শরীর আমার দুর্বল। জাস্ট বাইরেটা বেরিয়ে, মাটির দালান ছিল, ওখানে জাস্ট বসেছি। আমি প্রথমে বললাম যে হ্যাঁ যেতে পারবো, কিন্তু ওই বাইরেটা গিয়ে যে বসেছি আমি যেতে পারছি না। মুখটা যে ধোবো সেইটুকু আমার শরীরে ক্ষমতা নেই, মানে বসিয়ে রাখলে আমি বসেই থাকছি, শুয়ে দিলে আমি শুয়ে থাকছি, এরম অবস্থা। আচ্ছা, ঠিক আছে, এত বিভৎস। তখন অলরেডি সব বুঝতে পেরেছে, দিদারা মামিরা সব বুঝতে পেরেছে, যখন জানতে পেরেছে কী হয়েছে, কোথায় গেছিলো, সব ওদেরকে জিজ্ঞেস করেছে, আশেপাশে যারা ছিল সবাই বলে দিয়েছে। বন্ধুরা তখন কিছু হয়তো বুঝতে পেরে তখন পাশে একজন ছিল, একজন বয়স্ক দাদু, ও ওই মানে ঝাড়ফুঁক টাড়ফুঁক টাইপের কিছু করে, ও আমাকে ফুঁইয়ে দিল,
কিন্তু দিতে কোনো রকম কিছু সেরকম কিছু হলো না, ঠিক আছে, সে যেমন ছিলাম তেমনই আছি। তো এবার সেদিনকে রাতে মানে আমি ঘুমোচ্ছি, ঠিক আছে, তো মামার বাড়িতে হচ্ছে মাটির ঘর, আমি বলে দিচ্ছি, তখন মাটির ঘর ছিল, এখন হয়ে গেছে, মাটির ঘর ছিল, ছোট ছোট ঘর ছিল, মানে দেয়াল খুব মোটা হতো আর জানলা ছিল ছোট ছোট, ঠিক আছে, যারা মাটির ঘর দেখেছে তারা বুঝতে পারে মোটামুটি, ঠিক আছে, ছোট ছোট জানলা ছিল আর মাটির ঘর ছিল। আর তখন বিছানা হতো না, তখন খাট হতো না, তক্ত বসতো, তক্ত বসে শুয়ে আছি, ঠিক আছে, মা শুয়ে আছে, দিদি শুয়ে আছে, আমি শুয়ে আছি। তো দেখছি রাত্রিবেলা হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়, অনেক সারাদিন তো ঘুমিয়েই আছি, মানে যখনই শরীর দুর্বল লাগছে ঘুমিয়ে পড়ছি, বিছানায় শুয়েছি, যখন ঘুম পাচ্ছি ঘুমিয়ে পড়ছি, তো ঘুমটা হঠাৎ রাত্রিবেলা ভেঙে যায়। দিয়ে ঘুম ভেঙে যেতে আমি তারপরে আবার অনেকবার যতবারই ঘুমানোর চেষ্টা করছি আমার আর ঘুম আসছে না, ঠিক আছে, হয়তো তখন জ্বরটা একটু হয়তো মেবি নেবে গেছিলো, হয় না জ্বর ছেড়ে গেলে মানুষের তখন ঘুম আসে না, তো তখন দেখছি আমি ঘুমানোর চেষ্টা করছি আর ঘুম আসছে না, ঠিক আছে, তখন দেখছি অন্ধকারের মধ্যে, অন্ধকারই হয়ে থাকে, ছোট্ট একটা টুনটুনি জলে, ঠিক আছে, তখন নাইট ল্যাম্প ফাইট ল্যাম্প অত ছিল না, ওই ছোট্ট হ্যারিকেনের ছোটো যে জিনিসটা টুনটুনি, ওই টুনটুনির আলো জ্বলতো, ঠিক আছে, তো সেই আলোতে আমি অন্ধকারে আবছা আবছা দেখতে পাচ্ছি যে একজন ঘরেতে ঢুকছে, আচ্ছা, একজন লোক ঘরেতে ঢুকছে, দিয়ে আস্তে আস্তে যখন তার মুখটা পরিষ্কার হচ্ছে, মানে তোমাকে বললে বিশ্বাস করবে না, যে লোকটাকে আমি দেখলাম সে অলরেডি মারা গেছে। হ্যাঁ, আর তার বাড়ি ওখানে নয়, তার বাড়ি আমার বাড়ির কাছে, মানে তোমার মা বাড়ির কাছে নয়, তোমার বাড়ির আমার বাড়ির কাছে, আমার বাড়ি থেকে আমার মা বাড়ি অনেক দূর, তার বাড়ি সেখানে, এবং সে সুইসাইড করে মারা গেছিল গলায় দড়ি দিয়ে। কী হয়েছিল ঘটনা সেটা আমি পরে আসছি। সে ওখানে একটা জায়গাতে কাজ করতো, লেবারের কাজ করতো, তোর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, ঠিক আছে, তো সে আমাকে মানে ছোটোবেলা তার সাথে আমি খেলতাম, করতাম, অনেক কিছু জিনিসপত্র বানিয়েও দিত, হ্যাঁ, তো মানে তার সাথে ভালো আমার সম্পর্ক ছিল। তো সে মারা গেছিলো, মারা গেলে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তো তাকে আমি দেখছি সে ওই ঘরেতে ঢুকলো, ঢুকে লাল লাল চোখে, আমার এখনও স্পষ্ট মনে আছে, আমার দিকে তাকিয়ে দেখছে, বাকিরা সবাই ঘুমাচ্ছে, ঠিক আছে, এবার আমি তো ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে তখন আমি কি করছি, মাকে ডাকছি, কিন্তু তোমাকে বললে বিশ্বাস করবে না, মা কোনো সাড়া দিচ্ছে না, মানে সে মরার মতো ঘুমায়, বোঝো তো, সেরকমভাবে ঘুমাচ্ছে, যত না সাড়া দিচ্ছে আমি কি হচ্ছে খিমচাচ্ছি, হাত দিয়ে খেমচাচ্ছি, পা দিয়ে লাথি মারছি, তাও উঠছে না। এবার ব্যাপারটা হচ্ছে ভয়টা এবার আমি পেয়েছি, দিয়ে যখন আমি আরও বেশি করে ডাকার চেষ্টা করছি না, তখন সে আমার দিকে বড় বড় চোখ করে দেখছে, আর কেন জানি আমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিলাম না, মুখ দিয়ে ডাকার চেষ্টা করছি, আমি কথা বলতে পারছি না, দেখে এত ভয় পেয়ে গেছি না কি হয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, যা করছি আমি হাতে পায়ে করছি, দিয়ে যত উঠছে না, আমি যত চেষ্টা করছি বেশি বেশি করছি না, তত এবার ও আমার দিকে তাকিয়ে আরও মানে লাল লাল চোখ করে আমাকে বারণ করছে, মানে রীতিমতো শাঁসিয়ে বারণ করছে, ধমকে। মানে এখন আমার ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে, দিয়ে সে আমাকে বলছে চুপ করতে, এরকমভাবে বলছে, দিয়ে এটা কিছুক্ষণ চললো, চলার পর দেখছি সে হঠাৎ করে মানে নিচ থেকে কি করলো, খাটের ওপর উঠে, খাটের যে ছদ্রি হয়, ঠিক আছে, মানে যেখানে ওই মশারি খাটানো থাকে, ওটাকে ধরে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আমি আর নড়তে পারছি না। দিয়ে তার কিছুক্ষণ বাদে দেখলাম যে জানলা যে ছিল ছদ্রির পাশে ছোটো জানলা ছিল, সেখান থেকেও মুখটা বার করে কাকে একটা যেন ডাকলো বা কিছু একটা ইশারা করলো, ঠিক আছে, কাউকে ডাকলো বা কিছু একটা ইশারা করে কিছু একটা বলার চেষ্টা করলো, ঠিক আছে, কিছু একটা বিকট টাইপের সে একটা মুখ থেকে একটা আওয়াজ বার করলো, বাইরের কাউকে ইন্ডিকেট করে। ততক্ষণে আমি একদম ঘেমে ভিজে গেছি, আমার শরীরে আর কিছু নেই, দিয়ে তখন আমি সেন্সলেস হয়ে গেছি কি জানি না বা কী হয়ে গেছে, আমি চোখ বন্ধ করে ফেলেছি বা কী হয়েছে জানি না, পরের দিন সকালে আমার চোখ খুলেছে।
যখন চোখ খোলে দেখি অলরেডি সবাই আমার মাথাতে জলপট্টি দিচ্ছে, ঠিক আছে, মাথায় হাওয়া করছে পাখা দিয়ে। তার মানে জ্বর আরও বেড়ে গেছে, আমার বিশাল জ্বর হয়ে গেছে। অথচ আমার কিন্তু পরের দিন সকালে কিন্তু আমার সেরকম খুব একটা কষ্ট হচ্ছে তা কিন্তু নয়, ফ্রেশ লাগছে, কিন্তু আমার জ্বর বিশাল। আর মুখের যেখানটা ফোলা ছিল আরও বেশি ফুলে গিয়ে চোখ অবধি চলে গেছে। দেখছি মা কান্নাকাটি করছে, ঠিক আছে, কিছু বলেনি, বাড়িতে জানায়নি, বলছে না আমি বাড়ি নিয়ে চলে যাবো। মামারা বলছে না না ডাক্তার দেখাচ্ছি, ভালো ডাক্তার। দিয়ে তারপর কী করেছে, সেদিনকে আমাকে আবার আর একটা ডাক্তারের কাছে নিয়ে গেছে, সাইকেলে করে সে ধরে ধরে বসিয়ে আমাকে নিয়ে গেছি। সেখানেও দেখেছে, দেখে বলেছে না না এসব জ্বর ঠর নেমে যাবে, কোনো অসুবিধা নেই। তো যথারীতি ডাক্তার ওষুধ দিয়েছে, অনেক আরও বেশি বেশি ওষুধ দিয়েছে, ঠিক আছে। তো সেগুলো খেয়েছি। আরেকটা জিনিস বলে রাখি এখানে, মানে জ্বর হলে মানুষের খাওয়া দাওয়া অনেকটা খেতে পারে না বা এরকম কিছু হয়, আমার কিন্তু সেরকম কোনো প্রবলেম ছিল না। আমার ভালো মনে আছে আমি যথারীতি ভালো মতো খাওয়া দাওয়া করছি এবং খাচ্ছি, মানে উল্টোপাল্টা জিনিস আমার খেতে ইচ্ছা করছিল। যেমন ধরো তোমার তেঁতুলের আচার, কয়েদবেল মাখা, এইসব আমার খেতে ইচ্ছা করছিল, ঠিক আছে। তো যাই হোক, দিয়ে সেদিনকে রাতে খেয়ে দিয়ে শুয়েছি। আমি জানি আজ আমি ঘুমিয়ে পড়বো, আজকে আমি আর জেগে থাকবো না, যাই হয়ে যাক না কেন। দিয়ে যথারীতি সেদিনকেও ঘুমিয়ে পড়েছি। ঘুমটা আমার কখন ভেঙেছে জানি না, মানে তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তো যখন আমার ঘুম ভাঙে তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর গ্রামের দিকে যদি তুমি কিন্তু রাত্রিবেলা যদি গিয়ে ঘুমাও দেখবে ঝিঝি পোকার ডাক, কেমন সব অদ্ভুত অদ্ভুত সব ডাক, ঠিক আছে। যত রাত হয় তত সেই ডাকগুলো আরও বাড়ে। তো ঘুম ভেঙেছে যখন আমার ঘুটঘুটে অন্ধকার, বোঝা যাচ্ছে ভালো মতো রাত। তখন আমি বুঝতে পারছি মানে হালকা হালকা যে আমার পিছনে যে জানলাটা আছে, যার একটা হালকা পাল্লা খোলা আছে এবং সেই পাল্লা থেকে বাইরে থেকে কেউ একজন আমার দিকে দেখছে, স্পষ্ট বুঝতে পারছি। আর একটা হালকা হাওয়া পিছন থেকে আসছে আমার শরীরে, ঠিক আছে। আর কেউ একজন আমার দিকে দেখছে, কিন্তু আমি যে ঘাড়টা ঘুরিয়ে দেখব যে কি আমার দিকে দেখছে, আমার সেই ক্ষমতাটুকুও নেই, আমার সেই সাহসটুকুও হচ্ছে না, ঠিক আছে। দিয়ে পিছনে একটা জানলা আর ঠিক সামনে আমার একটা জানলা, এবং জানলার বাইরে একটা বড় কাঁঠাল গাছ ছিল, এখনও সেই কাঁঠাল গাছটা আছে, বিশাল কাঁঠাল তো সেই গাছে, বড় কাঁঠাল গাছ। আর তারপরে একজনদের বাড়ি, তারপরে হচ্ছে রাস্তা, পুকুর। তো সেই কাঁঠাল গাছে আমি দেখছি কিছুক্ষণ পরে যেই লোকটা মানে আর কি কালকে এসছিল, ও দেখছি সেই কাঁঠাল গাছটার একটা বড় ডাল ধরে সেই যেমন করে লোকে সেই ঝোলে না, মানে ঝুলে সেই এইভাবে ব্যায়াম করে না, মানে ওই রকমভাবে ঝুলছে। ওই আগের দিনের লোক? হ্যাঁ, আর আগের দিন যেমন আমাকে মানে ধমকাচ্ছিল, করছিল, তো আজ দেখি হাসছে, আমার দিকে দেখে দেখে হাসছে, আর ওই ডালটা ধরে দেখি ঝুলছে এইভাবে। আমি কিছুক্ষণ বাদে আর ভয়তে তাকাতে পারিনি, ঠিক আছে, এত জোর ভয় পেয়ে গেছিলাম। তারপর কিছুক্ষণ বাদে তাকিয়েছি, আর কেউ নেই ওখানে। দিয়ে চোখ মানে জোর করে চোখ বুজে ফেলেছি আমি, মানে ঘুম আসুক না আসুক আমি চোখ খুলবো না, ঠিক আছে। আর মায়ের কাছে গিয়ে আমি শুয়ে পড়েছি একদম বালিশের মধ্যে মাথা দিয়ে, ঠিক আছে, মাথা পাতা চাপা দিয়ে আর চোখ বন্ধ করে শুয়ে পড়েছি। ঘুম আসুক বা নাই আসুক আমি চোখ খুলবো না, আর হচ্ছে আমি ওই বালিশের থেকে মাথা বার করবো না, ঠিক আছে। দিয়ে কিছুক্ষণ হবে মানে গেছে, তখন দেখি জানলা থেকে কেউ একজন আমাকে ডাকছে, যেহেতু তুমি চোখ বন্ধ করে আছি, এবং ডাকছে ওই গলাটাতেই, ওই লোকটাই ডাকছে, ও ঠিক যেভাবে আমার বাড়িতে আমাকে জানলা দিয়ে ডাকতো, যে আয় চলে আয়, খেলতে যাবো আয়, ঘুড়ি ওড়াতে যাবো আয়, ঠিক আছে, ওইভাবে আমাকে ডাকছে, বলে চ মাছ ধরতে যাবো, চ ঘুড়ি ওড়াতে যাবো আয়, খেলতে যাবো আয়। ঠিক এইভাবে আমাকে ডাকছে, মানে ওখানে ভয়তে আমার অলরেডি হয়ে গেছে তখন যা হওয়ার। দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে ডাকছিল, ঠিক আছে। ডাকার পর হঠাৎ করে সব কিছু বন্ধ। আর ডাকছিল মানে তোমাকে বললে বিশ্বাস করবে না, মানে তখন কিন্তু আর মানে চমকে ধমকে নয়, ভয় দেখিয়ে নয়, যেইভাবে ডাকতো মিষ্টি করে ঠিক সেইভাবেই ডাকছিল।
ঠিক আছে। তো বেশ কিছুক্ষণ সব চুপ, প্রায় ধরো তোমার মিনিট 2-3 হয়েছে। আমি তখন ভাবলাম আর খুলে দেখি, ঠিক আছে, কেন জানি না আমার মনে হলো যে খুলে দেখি। ভয় পেলে যতটা কাটছে ততক্ষণ মানে ভয় দিতে কাঁপছিলাম, আমি তাও মনে হয় খুলে দেখি। যখন খুলে দেখলাম, আমি কি দেখলাম তুমি বললে বিশ্বাস করবে না। দেখছি যে জানলা দিয়ে, ঠিক আছে, একজনের শুধু কোমর অবধি পাটটা দেখা যাচ্ছে, আর বড় বড় পা, ঠিক আছে, শুধু কোমর অবধি পাটটা দেখা যাচ্ছে, আর বাকিটা দেখা যাচ্ছে না। আর তার হাত দুটো ধরে, মানে ওই জানলার যে তোমার এটা ছিল, ওই গ্রিলটা ছিল, লম্বা লম্বা গ্রিল, ওই গ্রিল দুটোকে ধরে আছে, আর হাতটা ঠিক গ্রিল দিয়ে ঢুকিয়ে, ঠিক আছে, আমাকে এরকম মানে ধরার চেষ্টা করলে যেরকম হয়, কাছে সেরকম ধরার চেষ্টা করছে। দিয়ে তখন আমি চিৎকার করতে চাইছি, আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমি প্রচুর চেষ্টা করছি চিৎকার করতে, আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। দিয়ে তারপর মেবি আমি সেন্সলেস হয়ে যাই। দিয়ে পরের দিন সকালে যখন আমি উঠি, তখন দেখছি যে মানে আমার পিঠটা একটু জ্বালা জ্বালা করছে, ঠিক আছে। তখন দেখি যে লোকজন, মানে বাড়ির লোকজন, মানে পিঠেতে ওই মানে ডেটল লাগিয়ে দিচ্ছে। কি না পিঠেতে একটা মানে এরকম সেই লাল, সেই মানে লম্বা লম্বা তোমার 3টে দাগ। আঁচড় মেরেছে, ঠিক আছে, লম্বা লম্বা 3টে দাগ। দিয়ে তো মা যথারীতি খুব মানে কান্নাকাটি করছিল যে না নিয়ে বাড়িতেই চলে যাবে। তখন আমার দিদা কি করে, ওখানে ওই ঠাকুরের ভর হয় না, তো সেখানে বলে যে না আজকে নিয়ে যাব, ঠিক আছে, বলে আমাকে সন্ধেবেলার সময় সেখানে সবাই নিয়ে যায়। ততক্ষণে অলরেডি সবাই ব্যাপারটা বুঝে গেছে, জেনে নিয়েছে যে কোথায় গিয়ে কী হয়েছিল না হয়েছিল, তো অলরেডি জানে যে না কিছু একটা তার মানে হয়েছে ওই দাগটা দেখে, যে না এরম নিয়ে যাব বলে আমাকে সন্ধেবেলা সেখানে নিয়ে যায়। নিয়ে যেতে দেখি যে আমি কিন্তু মানে যখনই ওখানে ঢুকলাম, খুব জাগ্রত মন্দির, আমি এখনও গেলে সন্ধেবেলা ওই মন্দিরে আমি যাবই, ঠিক আছে, মানে এত বিশ্বাস আমার, মানে যেহেতু আমার সাথে হয়েছিল তো ওখানে আমি যাবই। তো ওখানে সপ্তাহে তোমার 1-2 দিন করে ভর হতো তখন, ঠিক আছে। তো সেখানে নিয়ে গেছে আমাকে। নিয়ে যেতে যখন আমি গেছি, ঠিক আছে, বসেছি, অনেকে অলরেডি বসে আছে, আমি যখন বসেছি তখন মানে যার ভর হয়েছে আর কি, সে নিজেই বলছে যে ওকে আগে নিয়ে আয়, ঠিক আছে, ও যে এসছে না শহর থেকে, যে এসছে না, ওর যে শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, যে এসছে না বাচ্চাটা, ঠিক আছে, ওকে আগে নিয়ে আয় বলছে। গেছি, গিয়ে তারপর অনেক কিছু কথা বলল, ঠিক আছে, সেটা আমাকে, আমি অত সেন্সও নিয়ে আমার কি বলছে না বলছে সব বলছে। বলার পর আমাকে যতটুকু বললো, আমি যতটুকু শুনলাম, ঠিক আছে, বললো যে তোর চিন্তা নেই, ঠিক আছে, তোর কিছু হবে না, আমি আছি তোর সাথে, ঠিক আছে, মা আছে তোর সাথে, তোর কোনো চিন্তা নেই, আজকেই তুই সুস্থ হয়ে যাবি, ঠিক আছে। মা ছিল, দিদারা ছিল, সব ছিল, সবাইকে অনেক কিছু বললো, কী হয়েছে না হয়েছে সেগুলো আমি অত মনে নেই আমার, বা আমি অতটা শুনিও নি, আমাকে শুনিয়েও অতটা বলেনি। খালি আমার গায়ে হাত বুলিয়ে দিল যার ভর হয়েছিল, ঠিক আছে, সে বলেছিল তুই মায়ের ছেলে, তোর কোনো চিন্তা নেই, ঠিক আছে, তুই আজকেই সুস্থ হয়ে যাবি। দিয়ে আমাকে ওইখানে একটা আটচালা মতো আছে, ওখানে বললো 2-3 বার গড়াগড়ি খেতে, ঠিক আছে। তো আমি ওইখানে গড়াগড়ি খেয়েছিলাম 2-3 বার। দিয়ে ওখানে একটা তুলসী তলা ছিল, সেই তুলসী তলা থেকে বলেছিল ও একা যাবে, গিয়েও মাটি তুলে আনবে, ঠিক আছে। আমি একা গেছিলাম, কেউ আমার সাথে যায়নি। যখন যাচ্ছি আমার শরীরে কোনো জোর নেই, শুধু মনের জোরে আমি কোনো রকমভাবে হেঁটে হেঁটে, পাশে একটা তুলসী তলা ছিল, বেশ কিছুটা হেঁটে গিয়ে সেখান থেকে গিয়ে কোনো রকমভাবে একটুখানি মাটি তুলে আনি, ঠিক আছে। সেই মাটি আমার মাথাতে লাগিয়ে দেয়, আর কিছুটা দিয়ে দেয়, আর তার সাথে একটা ফুল দেয়, আর একটা ওই গঙ্গা জলে চরণামৃত দিয়েছিল, ঠিক আছে, ওটা খাইয়েছিল, আর বলেছিল এই ফুলটা ওর বালিশের নিচে 1 সপ্তাহ রাখতে হবে, ঠিক আছে, 1 সপ্তাহ বালিশের নিচেটা রাখতেই হবে রাত্রিবেলা, নাহলে কিছু করা যাবে না, আর ওকে একা কোথাও শোয়ানো যাবে না রাত্রিবেলা, ঠিক আছে, আর বালিশের নিচে 1 সপ্তাহ রাখতেই হবে এই ফুলটা। 1 সপ্তাহ আমি ছিলাম ওখানে, বালিশের নিচে আমার ওটা রাখা ছিল, ঠিক আছে। এবং আস্তে আস্তে ওই দিনকার পর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই অনেকটা, আর আমার মুখে যে মানে ফোলাটা ছিল সেটাও আস্তে আস্তে অনেক কমতে থাকে। দিয়ে 1 সপ্তাহ হয়ে যখন যায়, মোটামুটি আমি তখন পুরোপুরি সুস্থ, ঠিক আছে।
পরবর্তীকালে আমি জানতে পারি আমি যে ওই জায়গাটা যে একা গিয়েছিলাম না, তো একা গিয়েছিলাম বলেই, আর ওই কলা গাছের ওখানে ওই কলা পাতা পাড়তে গেছিলাম ওই বনেতে, একা গেছিলাম এবং কলা গাছটা অনেক উঁচুতে ছিল এবং কলা পাতাটা পাড়তে গিয়ে আমি পড়ে গেছিলাম। তো যখন আমি পড়ে যাই তখনই নাকি আমাকে আর কি ধরে নিয়েছিল, এবং যে আর কি আমাকে ধরেছিল সে আমাকে অনেকদিন ধরে টার্গেট নিয়ে রেখেছিল ধরার জন্য, যে আমাকে ভালোবাসতো। আর ও জীবন অনেক কষ্ট করে মারা গেছে, ওর বউয়ের সাথে ঝামেলা টামেলা হয়েছিল, তো তখন ও কী করেছিল সাংসারিক ঝামেলার জন্য আর নিতে পারছিল না, গলায় দড়ি দিয়েছিল খুব কষ্টে। আর ও আমাকে খুব ভালোবাসতো বলে মানে অনেকদিন ধরে টার্গেটে ছিল যে কখন আমাকে একা পাবে, আর মানে আমাকে খুব মানে আর কি একটা উইক সিচুয়েশানে পাবে। মানে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে সে তো উইক না, বা বসে থাকলে তো সে উইক না, পড়ে গেছি তখন উইক সিচুয়েশান সেটা, মানে যেটা আমার পরবর্তীকালে মনে হয়েছে শুনে। তো তখন আমাকে আর কি ধরেছিল। সে অপেক্ষা করছিল তোমার মা বাড়িতে, হ্যাঁ এদিকে থাকে তোমার বাড়ির ওখানে, ঠিক আছে, যে কখন আমাকে একা পাবে এবং কখন, দেখো আমার বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি, আমাকে একা তখন কেউ পাবে না, ঠিক আছে, সবাই সবসময় চারিদিকে থাকে, কখন আমাকে একা পাবে আর কখন আমি দুর্বল সিচুয়েশনে থাকবো, আর সেটাই ওখানে হয়েছিল, খুব চাপের। মানে সিচুয়েশন যদি ওরকম না হতো তাহলে হয়তো নাও হতো না হয়তো। আর এই ঘটনাটা সম্পূর্ণ আমার সাথে নিজের সাথে ঘটেছে জীবনে, এই ঘটনাটা মানে একটা যেটা আমার ওপর হয়েছে। মানে সত্যি যখন জানলা দিয়ে তুমি ওই সব দৃশ্য দেখছো, মানে ওই বয়সে ওইগুলো ভয়ানক। মানে যার সাথে এটা না হবে সেই সব মানে বিশ্বাস করবে কতটা আমি জানি না, সে বুঝতে পারবে না এই জিনিসগুলো কী হয়, কিন্তু যাদের সাথে হয় তারাই এগুলো বোঝে। খুবই যাই হোক, তুমি এখন ঠিকঠাক আছে, মানে যদিও ছোটবেলার সত্যি বলতে এখন তারপর থেকে আর কিছু হয় না, তারপর থেকে সত্যি বলতে আমি মানে অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছে। তুমি আমার সাথে জানো বা যারা আমার সাথে মেশে তারা অনেকটাই মানে আমাকে জানে, ঠিক আছে, আমি পুরোপুরি স্পিরিচুয়াল। তো তারপর থেকে মানে এইসব আমার কাছে আর কিছু অসুবিধা হয়নি, মা তারা অনেক আশীর্বাদ আমি পেয়েছি জীবনে, ঠিক আছে, সেটা আমি গর্ব করে মানে তোমাদের এখানে বলতে পারি, ঠিক আছে। নাহলে অনেক কিছুই আমার জীবনে অনেক পরিশ্রম মানে অনেক বাজে জায়গা থেকে আমাকে মা তারা উদ্ধার করে এনেছে। এটা আমি সবসময় বলি যে তুমি যদি লাইফে স্পিরিচুয়ালি অ্যাক্টিভ থাকো, ভগবানকে মানো, তাহলে কোনো ভূত প্রেত বা কিছু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমাকে মানতে হবে। ভূত প্রেত তো ছেড়েই দাও, আমাকে অনেকভাবে মানে আর কি ক্ষতি করার চেষ্টাও করেছে, ঠিক আছে, কিন্তু কেউ আজ অব্দি কিছু করে উঠতে মানে সেইভাবে কিছু করে উঠতে পারিনি, শুধুমাত্র মা তারার আশীর্বাদ আছে বলে। এবং জীবনে যতটুকু আমি করেছি, সামান্যটুকু যতটুকু মানুষ চিনেছে বা যতজনের উপকার করতে পেরেছি, সবই মায়ের আশীর্বাদেই পেরেছি। তো তারপর থেকে আমার আর কোনো মানে সেইভাবে অসুবিধা কোনো দিন হয়নি। কেমন লাগলো এই ঘটনাটি আমাদের নিচে কমেন্টে জানান। এবং আরও একটি তমনাদ্দার ঘটনা আছে, তমনাদ্দার ছোটোবেলায় সেই ঘটনাটি ঘটেছিল, চলুন সেই ঘটনাটি এবার শুনেন। দেখবে মানে ছোটোবেলা অনেকের সাথেই মানে এরকম ছোটোখাটো ঘটনা বা হয় বা অনেকে দেখে, বাট পরবর্তীকালে যখন আমরা মানে শিক্ষিত হই বা এই যে ভূত প্রেত এসব মানে বলি যে মানি না বা নাস্তিকের মতো কথাবার্তা বলি, কিন্তু যেই ঘটনাগুলো ঘটে আমাদের সাথে তার মানে ব্যাখ্যা কিন্তু আমরা পরবর্তীকালেও পাই না। তো এটাকে ভুতুরে বলবো না কি বলবো, যেটাই হোক না কেন এর ব্যাখ্যা আজ অবধি আমি সায়েন্স নিয়ে পড়েছি, তারপর তোমার LLB করেছি, ওকালতি করেছি, খুবই প্র্যাকটিক্যাল একটা প্রফেশনের সাথে আছি, ঠিক আছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে অনেকে এই ব্যাপারগুলো বিশ্বাস করে না, বা আমার সাথে যদি নিজের সাথে না ঘটতো আমি হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু আমি বিশ্বাস করি একটা কারণে এগুলো আমার সাথে ঘটেছে, আমি দেখেছি, এবং যার আমি কোনো জাস্টিফিকেশান এখনও অবধি পাইনি। তো সুতরাং এটাকে ভৌতিক ছাড়া তো অন্য কোনো ব্যাখ্যা তো আমি জানি না, থাকলেও থাকতে পারে, ঠিক আছে, বাট কিছু একটা ঘটেছে যেটা আমি বললে মানুষ হয়তো আরও ভালো করে বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে তখন আমার বয়স হবে তোমার 10 থেকে 12 বছর, 5-6 এরকম পড়ি। তো কী হয় আমি এক্স্যাক্টলি কিন্তু মানে সবার নামটাম বলবো না, ঘটনাটা বলছি। তো যেরকম গ্রামের বাড়িতে যেরকম হয় আর কি, সবাই যৌথ পরিবার একসাথে থাকে, এর ছেলের সাথে মানে হিংসা নেই, এর ছেলের সাথে ও খেলবে, এ খেলবে, সে খেলবে, সবাই বিকেলবেলা একসাথে খেলা হয়, বিভিন্ন রকম খেলা, যে সকল খেলা হতো এখানকার অনেকে জানিই না, বউ বসন্ত খেলা হতো, ঠিক আছে, আরও অনেক কিছু খেলা হতো, যেগুলো গুলি ড্যাং খেলা হতো। তো এইসব বিকেলবেলা একটা খেলা হতো, দুপুরবেলা থেকে শুরু হয়ে যেত, মানে খেয়ে দিয়েই আর কি সবাই বেরিয়ে পড়তো খেলাধুলা করতে।
একটা মাঠ মতো ছিল, সেখানে সবাই খেলতো এবং সেখানে বয়স্করা বসেও থাকতো। বয়স্করা একটু বাদের দিকে আসতো, মানে একটু বিকেলের দিকে আসতো, এসে বসে থাকতো, ঠিক আছে। বাড়ির মা বোনেরা এরাও সব আসতো, ঘাটেতে বসে থাকতো, বিভিন্ন সবার একটা জায়গা ছিল বসে মানে আড্ডা মার। তখনও তো ওই টিভি অতটা চল এখনও তখন অবধি গ্রামের দিকে যায়নি। তো সেরকম একটা টাইমে তখন প্রায় তোমার ধরো সন্ধেবেলা, ঠিক আছে। তো সন্ধেবেলা আমি ওই খেলে ধুলে ওখান থেকে আর কি ফিরছি। তো সেই সময় পাশের বাড়ির একজন, মানে যেখানে বাড়ি ছিল গ্রামের বাড়ি, তার পাশের বাড়ির একজন দিদি বলতে পারো বা বৌদি বলতে পারো, একটা বাচ্চা মেয়ে ছিল, ঠিক আছে। তো তাকে নিয়ে আর সামনে আমার যারা সব আড্ডা মারতো, আমার বাড়ির বড়রা আড্ডা মারতো, ঠিক আছে, মা বোনেরা আড্ডা মারতো, তো তাদের সাথে সাথে ফিরছিল। তো ফিরতে ফিরতে আমি পিছন যাচ্ছিলাম। তো যেতে দেখি হঠাৎ কী হলো, আমি বাচ্চাটাকে নিয়ে যেই আমি দিয়ে দিচ্ছি না, তখন কি করছে, বাচ্চাটা খালি আমাকে ধরিয়ে দিচ্ছে। ওনার যে বাচ্চা ছিল, কত বয়স হবে, 2 বছর বয়স হবে হয়তো, হয় না যে বাচ্চাদের নিয়ে একটু আদর করে এরা ছোটরা। তো আমিও তখন সেরকমই ছিলাম, বাচ্চাটাকে নিয়ে যেই দিচ্ছি সেই আমাকে জোর করে। এবার আমি তো নিয়ে তো অতটা হেঁটে আসতে পারি না, বাচ্চা তো একটু নিয়ে চটকালামে করলাম, ঠিক আছে, খালি আমাকে ধরিয়ে দিচ্ছে আর মুখে দিয়ে বিড় করে কী সব উল্টো পাল্টা বলছে, ঠিক আছে। উল্টো পাল্টা মানে দাঁত খিচিয়ে কিচিরমিচির করে, সামান্য আমি একটু শুনতে পাচ্ছি যে ছাড়বো না, এই করেছে সেই করেছে, এরকম কিছু একটা বলতে দেখি বাকি যারা সামনে ওর হাঁটছিল আর কেউ দেখি সামনে নেই। সবাই মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, বুঝতে পেরে সবাই কী করেছে, এগিয়ে চলে গেছে, আমি শুধু আছি, ঠিক আছে। এখনও মোটামুটি ওর বাড়ি যেতে, মানে ওর বাড়ি পাশেই ছিল, আমাদের গ্রামের বাড়ির পাশেই ছিল, তো ওর বাড়ি যেতে এখনও মোটামুটি ধরো 3-4 মিনিটের রাস্তা ছিল, হেঁটে যেতে হবে। সেখানে আমি তো এবার ভয় পেয়ে গেছি যে কী হচ্ছে, সবাই চলে গেছে, আমি অন্ধকার হয়ে যাচ্ছে। গ্রামে অন্ধকার মানে ভয়ঙ্কর অন্ধকার। সেই অন্ধকার তুমি যদি কোনো দিন শীতকালে যাও, ঘটনাটা শীতকালের ঘটনা, শীতকালে আবার তাড়াতাড়ি অন্ধকার নেমে যায়, তুমি গ্রামের দিকে গেলে বুঝতে পারবে কোনো আলো নেই, তখন তো আলোই ছিল না, আর তখনকার আলোর পাওয়ারগুলো অনেক কম ছিল, মানে আলো থাকলেও আর গ্রামের দিকে একটু দূরে থাকতো, আর রাস্তায় তো থাকতোই না, লোকের বাড়িতে থাকতো আর বাল্ব থাকতো, ছোট বাল্ব থাকতো, সেগুলো পাওয়ার খুবই লো ছিল, ওই টিউবলাইট তখনও ওখানে ছিল না। আর সবার বাড়িতে ম্যাক্সিমাম থাকতো হচ্ছে ছোট হ্যারিকেন, যেটাকে টুনটুনি বা কিছু একটা বলতো, আমার এক্স্যাক্ট মনে পড়ছে যতটুকু, বা লন্ঠন কিছু একটা বলতো, সেগুলো ম্যাক্সিমাম থাকতো, ঠিক আছে। আর ইলেকট্রিসিটি ছিল কিন্তু ওই মানে বাল্ব ছিল, ওই টিউবলাইট টাইপের কিছু ছিল না। তো যাই হোক, সে বাড়ি যখন ঢুকছে তখন দেখছি ও বাড়িতে পাশেই আমাদের বাড়ি ছিল, তো ও দেখছি যে মানে বাড়িটাতে চারদিকে কিছু একটা বলে থুতু ফেলে গোটা বাড়িটাকে, মানে বাউন্ডারি ওয়াইজ থুতু ফেলে ঘুরছে ও, মানে এটা বাড়ি পৌঁছানোর পর। ঠিক আছে, উঠোনে থুতু ফেলছে, সামনেটা থুতু ফেলছে, কিছু একটা মানে মনে পড়ছে আর পরে ওখানে থুতু ফেলছে। আমি ওটা বুঝতে পারছি না কী হচ্ছে, সন্ধেবেলা এইভাবে কে থুতু ফেলে, ঠিক আছে। দিয়ে আমি করেছি ঘরে চলে গেছি, দিয়ে আমি জানলা দিয়ে ওদের বাড়িটা দেখা যায়, ঠিক আছে। তখন আমি মানে দেখছি তখনও মানে সেম জিনিস করে যাচ্ছে, কিছু একটা বলছে, ঠিক আছে, এরকম মাথাটা একবার নাড়িয়ে নিচ্ছে, ঠিক আছে, চুলটা নাড়িয়ে নিচ্ছে আর থুতু ফেলতে মানে যাচ্ছে, ঠিক আছে। একবার মন্ত্র মুখে কিছু একটা বলছে, বলে থুতু ফেলছে 2-3 বার, আবার একটু কী গেলো, আবার কিছু একটা বলছে, মাথা নাড়াচ্ছে, থুতু ফেলছে, করে কী করলো, ঘরে ঢুকে গেছে, ঠিক আছে। দিয়ে আমি তখন খেলে ধুলে এসেছি, দিয়ে ঘুমিয়ে পড়েছি। দিয়ে আমার তখন ঘুম ভাঙে তখন কটা বাজবে, প্রায় ধরো মানে 8:30-9টা বাজে। তখন কিন্তু মানে গ্রামের দিকে কিন্তু সবাই ঘুমিয়ে পড়ে, মোটামুটি 9টা 9:30 মানে সবাই ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। আমি খেলে ধুলে ক্লান্ত, জানি না কী হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে পড়ে, কেউ ডাকেও নি আমাকে। অন্যদিন তাও একটু রেস্ট নিলে ঘুমোই না, ডেকে দেয়, কেউ ডাকেও নি আমাকে। যখন ঘুম ভাঙছে তখন দেখি 8:30 বাজে, দেখি জানলা দিয়ে দেখছি ওর বাড়িতে অনেকজন লোক, প্রায় গোটা গ্রামের মোটামুটি অর্ধেক লোক চলে এসছে। আমি দেখছি কী ব্যাপার, বাড়িতেও দেখি কেউ নেই। আমি যাই, গিয়ে দেখছি শুনছি নাকি ওকে ভূতে ধরেছে, আর প্রচুর ভিড়, লোকজন সব দেখতে এসছে ভূতে ধরেছে কী ব্যাপার। দিয়ে দেখছি ও একটা উঠোন মতো ছিল, মাটির উঠোন ছিল, ঠিক আছে, সেখানে বসে আছে, বসে চুল ফুল ওর খোলা, ঠিক আছে, হাতটা সেই মানে দুদিকে ফেলিয়ে মাথাটা করেও চুলটা নিয়ে সেই মাথাটা এরম করছে, আর তোমার উল্টোপাল্টা লোককে যাকে পাচ্ছে উল্টোপাল্টা গালাগালি দিচ্ছে, তুই কেন কী করতে এসছিস এখানে, কী দেখতে এসছিস, ঠিক আছে।
তোর কি বাড়িতে কাজে নেই, তোর বাড়িতে তো এই হয়েছে, লোকের বাড়িতে এসছিস লজ্জা করে না, তোর নিজের বউ তো এই করে তোর সাথে, এইসব মানে ঘটনা বলছে। তোর বউ তো তোকে দেখে না, অন্য ছেলেকে এই করে সেই করে, এইসব ঘটনা বলছে। ঠিক আছে, তুই তো তোর বাবাকে দেখিস না, একজনকে দেখি বলছে তুই তো তোর বাবাকে দেখিস না, মাকে দেখিস না, বউয়ের কথা উঠিস বসিস, বলে উল্টোপাল্টা গালাগালি দিচ্ছে, সব বলছে। কি দেখতে এসছিস এখানে, মজা দেখতে এসছিস, এসব বলছে। বলতে বলতে কী করছে, তোমার পাশে তোমার ওই মাটির এতে ওখানে ওই ছোটো ইট ফিট পড়েছিল, ওটা নিয়ে একজনকে ছুঁড়েই মেরে দিল। ঠিক আছে, দিয়ে আমি দেখছি একজন মানে বয়স্ক লোক গ্রামেরই, সে মানে আর কি ওই লোকে ঝাড়ফুঁক টাইপের করে, বা তোমার হচ্ছে জ্বর টর হলে ওই ফুঁয়ে টুঁয়ে দেয়, এরকম দেখতাম। ঠিক আছে, মন্দিরের পাশে বসে থাকতো ওর বাড়ি, ও জ্বর টর হলে ফুঁয়ে টুঁয়ে দিত। ঠিক আছে, নুন পোড়া টুন পোড়া এসব দিত, লোকটাকে জানতাম আমি, বয়স্ক লোক। তো ও দেখছি সামনে বসে আছে, বসে তোমার একটা ওই ছুরি মতো নিয়ে কিছু একটা নিয়ে সামনে তো একটা ঘর মতো কিছু একটা করছে মাটির উপর বসে। হ্যাঁ, আর সামনে একটা তোমার কাঁচের গ্লাসে জল রাখা আছে। ঠিক আছে, দিয়ে ও দেখছি ওর সাথে কিন্তু কোনো কথা বলছে না, না বলে কী করছে, ওই মাটিতে কিছু একটা এরকম কাটছে, আর ওই জলের গ্লাসের পাশে ওই ছুরিটাকে এরকম গোল গোল করে ঘুরিয়ে ওই জলের মধ্যে কিছু একটা বলে ফুঁ দিচ্ছে। এটা ওই লোকটা করছে। ঠিক আছে, ওর সাথে কিন্তু কোনো কথা বলছে না, ও ওই লোকটাকে উল্টাপাল্টা গালাগালি দিচ্ছে, তুই কি করবি, তোর কিছু ক্ষমতা নেই, তুমি কিছু করতে পারবি, ঠিক আছে, তুই কিছু জানিস না, এসব ওকে উল্টোপাল্টা বলছে। ওসবে কিছু ভ্রুক্ষেপ দিচ্ছে না। তুই, আমি তো ভয় পেয়ে গেছি, আমি তো মানে কোনোদিন দেখিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ঠিক আছে, দিয়ে দেখছি ওই মানে গ্লাসের চারিদিকে ওই ছুরিটাকে ঘোরাচ্ছে আর কিছু একটা মন্ত্র বলে ওই জলেতে ফুঁ দিচ্ছে। দিয়ে কিছুক্ষণ বাদে বলছে যে দুজনকে বললো যে হাতটা চেপে ধর, এই জলটা ওকে খাওয়াতে হবে। দিয়ে যেই হাতটা চেপে ধরতে গেছে, ও তো মানে মানে একটা মহিলার গায়ে যে মানে এত জোর থাকতে পারে, মানে তুমি না দেখলে বিশ্বাস করবে না, মানে ওকে ধরে রাখতে পারছে না লোকে। দিয়ে কোনো রকমভাবে ওকে মানে, তারপর দেখলাম ওই লোকটাই এমন দাবড়ালো, একটা কিছু একটা বলে দাবড়ালো, দেখলাম ও শান্ত হয়ে গেল। দিয়ে বললে জলটা খা। ঠিক আছে, ও দেখলাম কী সব দাঁত কিরমির করে করে জলটা দেখলাম খেয়েও নিল। ঠিক আছে, খাওয়ার পর কি করলো, ওই গ্লাসটা ছুঁড়ে, যেই লোকটা মানে আর কি ওই মন্ত্রফন্ত্র পড়ে ওকে জলটা দিয়েছিল, গ্লাসটা ছুঁড়ে তার বুকে মারলো। ওর মানে ঠিক ছিল, তারপর দিয়ে হা হা করে হাসতে শুরু করলো, বীভৎস হাসি। জলটা খেলো, ওর কথা শুনে দাবড়াতে জলটা খেলো, খেয়ে কিছুক্ষণ চুপচাপ বসলো, বসে ওই কাঁচের গ্লাসটা নিয়ে ওর বুকে ছুঁড়ে মারলো। সেটা দেখে আশেপাশে যতজন লোক ছিল সবাই ভয় পেয়ে গেছে। তখন ও বলছে যে এটা আমার দ্বারা হবে না। আচ্ছা, ঠিক আছে, আমি পারবো না। আর ও হা হা করে এরকম করে হেসে যাচ্ছে। ঠিক আছে, আর দিয়ে আবার চারিদিকে লোককে থুতু দিয়ে যাচ্ছে, থুতুটা দিয়ে যাচ্ছিল মাঝে সাঝে। দিয়ে কি করা হলো, ওকে মানে হাত ফাত বেঁধে রাখা হলো। ঠিক আছে, দিয়ে বললো যে না, একে দিয়ে হবে না। ঠিক আছে, ওই বলে দিল যে এইখানে একটা মসজিদ আছে, ওইখানে কিছুজন যাও, গিয়ে ওখানে একজন মৌলবী আছে, নাম বলে দিল যে ওনাকে নিয়ে এসো, উনি করে দিতে পারবেন একে। ঠিক আছে, ওখানে ফুরফুরা শরীফ বা কিছু একটা এরকম কিছু একটা ওখানে ছিল, বললো ওনাকে গিয়ে দেখো, এত রাতে যদি পাও তো ভালো। ঠিক আছে, ওনাকে নিয়ে এসো, উনি এটা করতে পারবেন। ঠিক আছে, দিয়ে ও পাশ থেকে বলছে ও পারবে না রে, ওর দ্বারা হবে না, ও কিচ্ছু করতে পারবে না আমার। ঠিক আছে, আমি যাব না, তোরা যাকে পারিস ডেকে নিয়ে চলে, বলে আবার হাসতে শুরু করেছে। মানে সে হাসি, মানে সে বীভৎস হাসি, নর্মাল কোনো মানুষ ওইভাবে হাসতে পারে না। আমি সব কিছু এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ঠিক আছে, দিয়ে কি করলো, প্রায় ধরো তোমার আধ ঘন্টা 45 মিনিট এরকমভাবেই আর কি ওকে ধরে রেখেছিল। রেখে লোকটা এলো, তখন তোমার ভালো রাত হয়ে গেছে। ঠিক আছে, ভালো রাত। অনেকে বলছিল যে ওকে নিয়ে চল, বলছে ওকে নিয়ে ওইভাবে যাওয়া যাবে না, কোথায় রাস্তায় থেকে হাত ছাড়ি কোথাও যদি জঙ্গলে ফঙ্গলে ঢুকে যাবে, কে বার করে আনবে। ঠিক আছে, বললো যে না, কয়েকজন বললো যে না, তোমরা 3-4 জন যাও, ওনাকে নিয়ে এসো, একে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, যে লোকটা ওই মানে মন্ত্রফন্ত্র পড়ছিল সেও বললো যে না, একে নিয়ে যাওয়া যাবে না, একে নিয়ে গেলে রাত্রিবেলা কোথায় কার হাত ফাত ছাড়িয়ে নিয়ে কোথায় জঙ্গল ফঙ্গলে চলে যাবে, কে তখন ওকে আবার নিয়ে আসবে, কোথায় গাছে গাছে উঠে বসে থাকবে। ঠিক আছে, দিয়ে ওনাকে নিয়ে আসা হলো। তখন তোমার প্রায় ধরো 10টা বেজে গেছে, বয়স্ক লোক। ঠিক আছে, সবুজ কালারের একটা আলখাল্লা টাইপের পরে, ঠিক আছে, সাদা সাদা এরকম দাড়ি, এখানটা একটা কালো মতো একটা কিছু একটা দাগ মতো আছে, বয়স্ক লোক, বেশ ভালো বয়স, চেহারা একদম রোগা ছিপছিপে চেহারা উনি।
আর আরেকজন এলো, ঠিক আছে। এসে বলছে একে ছাড়ানো যাবে না, একটা কারণেই এ পুরো ঘরটাকে বন্ধন করে রেখেছে। আচ্ছা, ওই থুতু দিয়ে, ওই যে থুতু দিয়ে ও যে ওই গোল গোল করে মানে থুতু ফেলতে ফেলতে মন্ত্র পড়তে পড়তে ও যে ঘুরেছে না, বলছে যে তুই কি ভাবছিস তুই এখানে বন্ধন করে রেখেছিস, ওই জন্য তোকে কিছু করা যাবে না, ওই জন্য তুই এত হাসছিস, এসেই বলে দিয়েছে। তুই কি ভেবেছিস তুই বন্ধন করে রেখেছিস বলে তোকে কেউ কিছু করতে পারবে না? দিয়ে ও কী করেছিল তখন, ওই যে বলছিলাম না যেন থুতু ফেলতে ফেলতে মন্ত্র পড়তে পড়তে এই করছিল, ও ঘরটাকে বন্ধন করে রাখছিল যাতে মানে কেউ আর কি ওখানে কিছু করে ওকে নাকি বার না করতে পারে, কোনো কাজ করলে সেটা যাতে না হয়, ঠিক আছে। যেই এই কথাটা বলেছে উল্টো পাল্টা তাকে গালাগালি, তুই এই করেছিস ওই করেছিস সেই করেছিস, ঠিক আছে, তুই ভণ্ড, তুই কিছু পারবি না, তুই নোংরামো করিস, এই করিস সেই করিস মেয়েদের সাথে, এরকম উল্টো পাল্টা কথাবার্তা বলছে, ঠিক আছে। দিয়ে লোকটা কী করলো, ওসব কথায় কান না দিয়ে ওখানে দেখলাম যে তোমার কিছু একটা ওই ওদের মাটি বা কিছু কবরের মাটি না কিছু একটা মানে এনেছিল, ঠিক আছে। সেটা নিয়ে তোমার কিছু একটা মন্ত্র পড়লো, ঠিক আছে। পড়ে তোমার ওই গোটা যেদিকে মানে পুরো ঘরটা ওর যে একটা ছেলেকে এনেছিল তাকে বললো এটা চারিদিকে একটু একটু করে ছড়িয়ে দিতে। ও কী করলো, চারিদিকে ওটা আস্তে আস্তে গিয়ে ছড়িয়ে দিল, ঠিক আছে। দিতে তারপর দেখলাম লোকটা বসলো ওর সামনে, আর বসে ওর হাতটাকে এইভাবে ধরেছে, ধরে ও কী করছে বলছে যে তুই কেন এসছিস এখানে, তুই কে, তোর নাম কি, তুই কেন এসছিস, কে তোকে পাঠিয়েছে, এগুলো জিজ্ঞেস করছে, ঠিক আছে। সেই ঘটনাটা আমি পরে বলছি, মানে ও কে ছিল কী ছিল সেটা আমি পরে আসছি, কীভাবে মানে ব্যাপারটা তারপর কীভাবে এগুলো সেটা আমি বলছি, এই জায়গাটা আমি স্কিপ করে রাখছি, পরে বলছি। দিয়ে কি করলো, বললো যে একে এইভাবে ছাড়ানো যাবে না, একটা জিনকে ডাকতে হবে, জিনকে ডাকতে হবে, সে এসে ওকে ছাড়াবে, নাহলে এইভাবে ওকে ছাড়ানো যাবে না, ঠিক আছে। দিয়ে বললো যে ওর বাড়িরই কাউকে যার একটু রাশ মানে আর কি হালকা, ঠিক আছে, তাকে ডেকে পাঠাও। এবার কেউ তো সেরকম রাজি হচ্ছে না। তারপর লাস্টে ওর যে তোমার মা ছিল, মানে ওর বাড়ির মানে নিজের মা ছিল, সে তখন রাজি হলো। দিয়ে ওকে ওর পাশে বসালো, ঠিক আছে। বসে ওরা নামাজের মতো করে যেরকম মানে নামাজ পড়ার মতো করে কিছু একটা করে মানে আর কি কাউকে একটা আহ্বান করছে, ঠিক আছে। তখন কিন্তু অলরেডি কিন্তু উল্টোপাল্টা গালাগালি দিতে শুরু করেছে, মানে আগে যেমন আস্তে আস্তে দিচ্ছিল, মানে এখন তারস্বরে চিৎকার করছে, ঠিক আছে। চলে যায় এখান থেকে, আমি যাব না, আমি কিন্তু ওর সর্বনাশ করে দেবো, এই করে দেবো সেই করে দেবো এসব বলছে, আর লোকজনকে ধরে রেখেছে। আর এই ঘটনাটা রাত 10টার সময় এই টাইমে একটা গ্রামের জায়গায় হচ্ছে, আরও লোকজন চলে এসছে দেখার জন্য, ঠিক আছে। আশপাশ থেকে আরও লোকজন চলে এসছে এটা দেখার জন্য। দিয়ে কিছুক্ষণ বাদে দেখলাম যে আর কি বসেছিলেন পাশে, সে আর কি মানে আর কি হালকা হালকা এরকম ঢুলছে, জাস্ট এরকম হালকা হালকা ঢুলছে, ওর মা হালকা হালকা এরকমভাবে ঢুলছে, ঠিক আছে। দিয়ে কি একটা ভাষায় মানে আর কি উর্দু ভাষা হবে সম্ভবত, বুঝতে পারছি না, মানে ওই যে মানে মৌলবী ছিলেন উনি ওনাকে মানে কিছু একটা বলে ওনাকে এরকম মানে নমস্কার করছেন, ঠিক আছে। বুঝতে পারছি যে উনি এসে গেছেন, ওনাকে নমস্কার করছেন আর ওই উর্দু ভাষায় কিছু একটা বলছেন, ঠিক আছে। আর দেখছি যাকে মানে আর কি ধরেছে তার চোখটা খুলছে না, মানে হচ্ছে মানে যার মধ্যে অনেক এনেছেন আর কি জিনটাকে, ওর মাকে, তাদের কি চোখটা বন্ধ, সে যা বলছে চোখ বন্ধ অবস্থায় বলছে, ঠিক আছে। উর্দু ভাষা কি একটা মানে খুব তাড়াতাড়ি বলছে, মানে এরকম মানে তাড়াতাড়ি কিছু একটা বলছে, ঠিক আছে, নাকে নাকে ভাষায় তাড়াতাড়ি কিছু একটা বলছে, বলে সে আবার ওনাকে এরকম মানে আর কি নমস্কার করছে, ঠিক আছে। করে তখন ওই মৌলবীটা বলছে একটা ছুরি নিয়ে আসো, ঠিক আছে। এবার আশেপাশে ছুরি একটা ছোটো ছুরি এনেছে, দিয়ে ওটা জিন মানে যে ওর মাকে দিয়েছে হাতে, দিতে ও বলছে এরকম হাতে ছুরিটা নিল, ঠিক আছে, নিয়ে ছুঁড়ে ফেলে দিল। তখন এবার ওই যে মৌলবী বলতে এই ছুরিতে হবে না, বড় ছুরি লাগবে, ঠিক আছে, বলে আবার বড় ছুরি, মানে ওই ছোটো ছুরিতে হবে না, সেটা জিন ওই জন্য কী করে ছুঁড়ে ফেলে দিল, ঠিক আছে। দিয়ে কী করলো একটা বড় ছুরি আনো বলে বড় ছুরি এনেছে, ঠিক আছে। বড় ছুরি যেই এনেছে তখনই মানে আর কি ও ওই যাকে আর কি ভূতে ধরেছে সে বলছে তুই কেন আমার সাথে এরকম করছিস, তোর সাথে আমার কি শত্রুতা আছে, মানে ওই জিনটাকে বলছে, তুই কেন আমার সাথে এরকম করছিস, তোর সাথে আমার কিছু শত্রুতা আছে, তুই কেন ওদেরকে করছিস হেল্প করছিস, এরকম কিছু একটা বলছে, ঠিক আছে, মানে জোরে জোরে বলছে, চিৎকার করে বলছে। দিয়ে তখন ও কী করছে, জিনটা মনে মনে কিছু একটা মন্ত্রমন্ত্র পড়ছে, আর পরে ওই সেমভাবে তোমার ওই মাটির মধ্যে কী করলো 3টে দাগ কাটলো,
ঠিক আছে, দাগ কেটে দাগগুলোকে ওই ছুরি দিয়ে কী করছে, এরকমভাবে কোপালো, ঠিক আছে, এরকমভাবে কোপাচ্ছে, ঠিক আছে। কোপাতে কোপাতে দেখলাম যে ও মোটামুটি ওই যাকে আর কি ভূতে ধরেছে, মোটামুটি দেখলাম সে মানে নিস্তেজ হয়ে গেল, ঠিক আছে। দিয়ে তারপর জিন বললো যে জল লাগবে, মানে ওই মহিলাটাই হাত বাড়ালো, মৌলবি বললো যে ওনার জল লাগবে, ঠিক আছে, জল নিয়েছো। জল দিয়ে হাতে নিয়ে কিছু একটা মন্ত্র পড়ে ওর দিকে ছেটালো, সেটাতেই ও সঙ্গে সঙ্গে পিছন দিকে এইভাবে পড়ে গেল, সঙ্গে সঙ্গে পিছন দিকে এইভাবে পড়ে গেল অজ্ঞান হয়ে। পড়ার পর তারপর কাজ হয়ে যেতে তারপর জিনকে ওই যে মৌলবি ছিল উনি আবার কি মন্ত্র পড়লেন, পড়ার পর ওনাকে আবার যেরকমভাবে নমস্কার করার মতো করে আজান যেরকম করে ওরা আর কি ওরকম নমস্কার মতো করলো, করার পর ও দেখলাম সেম মানে পিছন দিকে এইভাবে পড়ে গেল। দিয়ে মোটামুটি তারপরে রাত্রিবেলা ওরা তারপর কি কবচ টবচ দিয়ে গেছিলো, বলেছিল যে এটা এখন পড়ে থাকতে হবে, আর কিছু একটা কাগজ মতো কিছু কাগজে কিছু একটা মন্ত্র বা কিছু লিখে দিয়ে গেছিলো, বলেছিল এটা পোড়াতে হবে 1 সপ্তাহ, রোজ রাত্রিবেলা পোড়াতে হবে এটা, ঠিক আছে। আর চাল নিয়ে একটা মন্ত্র বলেছিল যে ওটা পড়ে ওর মাথা থেকে পা অবধি ঢালতে হবে, এটা মোটামুটি 1 সপ্তাহ করতে হবে। দিলে মোটামুটি তারপর দেখলাম আস্তে আস্তে যে কিছুদিন যাওয়ার পর যে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। এবার তোমায় আমি ঘটনাটা বলি, যে ধরেছিল তার আশেপাশেই বাড়ি ছিল, ঠিক আছে। সে লোকটা হচ্ছে ট্রেকার চালাতো আর প্রচুর ড্রিঙ্ক করতো, 2টো ছেলে ছিল আর ওয়াইফকে নিয়ে ঘর জামাই হয়ে থাকতো ওখানেই ট্রেকার চালাতো আর প্রচুর ড্রিঙ্ক করতো, প্রচুর এক্সেপশনাল ড্রিঙ্কিং করতো। এতে কি ওর ক্যান্সার হয়, ক্যান্সারের লোকটা মারা যায় কম বয়সী, ওর বাচ্চাগুলো তখন কত বয়স হবে, খুব জোর তোমার ধরো 6-7 বছর বয়স হবে, এই টাইমে মারা যায়, ঠিক আছে। মারা গিয়ে ও কী করেছিল, এখানে ছিল না, ও ছিল হচ্ছে পুরীতে। আচ্ছা, এই বউটা পুরীতে গেছিল ঘুরতে, ঠিক আছে, সেখানে ওকে দেখে চিনতে পেরে ওর সাথে চলে আসে। এইখানে ও ছিল না, আমি জানি না এটা মানে কীরকমভাবে হয়, মানে কেউ আত্মা কোনো জায়গা থেকে চলে গেলে সেখানে কি মানে আসা রাস্তা ভুলে যাবে কিছু হয়ে যাবে, আমি জানি না সেটা। তো যাই হোক ও পুরীতে গেছিলো ঘুরতে, ট্যুরে বাস ট্যুর ছেড়েছিল, গ্রাম থেকেই ওখান থেকেই ছেড়েছিল, তো সেখানে ওকে চিনতে পেরে ওর সাথে চলে আসে এবং ওর সেটা বলে যে আমি ওকে ওখানে ছিলাম, ঠিক আছে, আমার খুব কষ্ট হচ্ছিল, ঠিক আছে, আমি চাইছিলাম যে এদেরকে ওর ছেলেদের নাম বলছে যে আমি ওদেরকে দেখতে চাইছিলাম, ওই জন্য আমি ওর সাথে চলে এসেছি, ঠিক আছে, আমি আর যাবো না, আমার যেতে ভাল লাগছে না ওখানে, আমি এখানেই এর সাথে থাকবো, ঠিক আছে, আমি একে ছেড়ে যাবো না, এগুলো বলছি। হ্যাঁ, তো এইটা তো মানে আর কি কারো মানে অনেকে বলবে সাইকোলজিক্যাল প্রবলেম, কারো সাইকোলজিক্যাল প্রবলেম তো সে এইসব ব্যাপারগুলো বলে দিতে পারবে না, তার সাথে আগে কি ঘটেছে না ঘটেছে এইসব ঘটনা তো সে বলে দিতে পারবে না, তাই না। তারপর হচ্ছে ওর আবার ওর মানে ওয়াইফ ছাড়াও আর একজনকে গ্রামের একজনকে পছন্দ ছিল, ও বলছে আমি একে দেখতে চাই, এ কোথায়, এ আসেনি কেন, ঠিক আছে, আমি একে দেখতে এসেছি, এইভাবে বলছে, ঠিক আছে। ও তো ভয় থেকে আর আসেইনি, মানে যার কথা বলছিল সে শোনার পর তো আর আসেইনি, ঠিক আছে, ধারে কাছে বলছে ওকে দেখতে চাই, ও কোথায়, ও আসেনি কেন, সবাই এসছে, ঠিক আছে, এইসব কথাবার্তা বলছে। তার মানে এইগুলো তার ওর পক্ষে জানা সম্ভব নয়, ওর বউ পরে সেটা স্বীকার করে যে না ওর সাথে ওই মেয়েটাকে ওর পছন্দ ছিল, সেটা একমাত্র ওর বউ জানতো, এর পক্ষে তো মানে যাকে আর কি ধরেছিল তার পক্ষে তো জানা সম্ভব নয়। তো এইগুলোকে তুমি কিভাবে ডিফাইন করবে, এগুলোর তো কোনো ব্যাখ্যা হয় না। তারপর ওর মা যেটা, ওর মাকে তো কেউ আর সাজিয়ে বলেনি যে তুমি এরকম মানে এইভাবে করবে, ওর মায়ের মধ্যে জিনকে আনা হয়েছিল, জিনকে আনার পরেই ওই জিনিসগুলো করেছিল, এইগুলো কীভাবে ব্যাখ্যা করবে, এর ব্যাখ্যা আমি আজ অবধি পাইনি, এটা আমার সম্পূর্ণ নিজের চোখে দেখা ঘটনা। আচ্ছা, খুবই একটু অন্যরকম, মানে ভৌতিক ঘটনাগুলো আমরা সচরাচর যেগুলো শুনে থাকি যে কি হচ্ছে কাণ্ড কারখানা কি না হচ্ছে, আর আজকের এই ঘটনাটাই আমরা শুনলাম যে এরকম ভাবে একটা ঘটনা তুমি সব থেকে আর বিশেষ করে তোমার সাথেও হয়েছে, মানে ফার্স্টে তোমার সাথেই হয়েছে, তারপর মানে আমি মানে দেখছি সবাই চলে গেছে, আমি দেখছি একা, কি ব্যাপার, সবাই মানে সে হনহন করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আমি বলছি কী ব্যাপার। আর তারপর আমার সবথেকে মানে জিনিসটা আশ্চর্য লেগেছিল যে একজন মহিলা এইভাবে মানে আর কি সন্ধেবেলা কিছু বিড়বিড় করে মন্ত্র পড়ছে আর বাইরে থুতু ফেলতে ফেলতে যাচ্ছে, কেন গোটা বাড়িটা থুতু ফেলতে ফেলতে এরকম করে ঘুরছে,
মানুষ সন্ধেবেলা কি করে, পুজো দেয়, গঙ্গা জল ছেটায়, এটাই তো করে মানে আমাদের বাড়িতে। আর দেখছি সন্ধেবেলা এই জিনিসটা করছে, নোংরা কাজটা। পরে আমি যখন মানে শুনলাম বা বাকিদের থেকে দেখলাম যে কি হচ্ছে, বা ওই মৌল যখন বল, তখন বুঝতে পারলাম যে ব্যাপারটা হয়েছিল ওইভাবে আর কি, মানে ঘরটাকে আর কি বন্ধন করে রেখেছিল, যার জন্য আর কি ওই যে আমাদের গ্রামেতে যে আর কি ও ছিল, ও আর কি কাটাতে পারছিল না। থ্যাংক ইউ, তুমি এখানে এসে তোমার লাইফের এরকম ঘটনা আমাদের সামনে শেয়ার করলে। দর্শকরা মানে দর্শকদের আলাদাভাবে আমি বলি যে আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের কমেন্টে জানান। আর আপনাদের সাথে যদি এরকম কিছু ঘটে থাকে বা মানে শোনা এরকম ঘটনা ঘটে থাকে, সেটাও আমাদের কমেন্টে জানান যে এরকম হয়েছে, আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। আজকের এপিসোডটি এখানেই আমরা এন্ড করছি। আবার আমরা দেখা করব আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ধন্যবাদ তমনাথদা, তোমাকেও, তুমি এসে এখানে এতটা টাইম দিয়ে আমাদের ঘটনাগুলো শোনালে। আজকের মতো এখানেই শেষ। হরর মাইন্ডস আপনাদের জন্য প্রত্যেক শুক্রবার রাত্রি 9টার সময় কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গার ভৌতিক ঘটনা নিয়ে হাজির হবে। ধন্যবাদ।